রৈখিক বীজগণিত বা লিনিয়ার অ্যালজেব্রার উপর এটাই আমার প্রথম আনুষ্ঠানিক ভিডিও। তাহলে এটাকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। এবং এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু বিষয়ের সাথে পরিচিত করিয়ে দেবো যেটা মানে শুরুতে যদি তুমি ভালো মতো না জানো তাহলে পরবর্তীতে খুব ঝামেলা হতে পারে। তবে মানে শিখতে শিখতে তুমি দেখবে যে জিনিসগুলো আসলে খুব একটা কঠিন না, খুব সহজ বিষয়গুলোই। তাহলে সেগুলো নিয়ে এখানে মূলত কথা বলবো। এবং এটা দরকার, কারণ বীজগণিতের অনেকেই আসলে মানে জিনিসগুলোকে খুব কঠিন ভাবে উপস্থাপন করে, যার কারণে এগুলো জানা দরকার। তবে এগুলো করা হয় মানে বিভিন্ন কারণে, যাতে গাণিতিক একটা গুরুত্ব বাড়ে জিনিসটার। এখন প্রথম আমি তোমাকে যে ধারণার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে যে আমাদের বাস্তব সংখ্যার সেট নোটেশন, মানে সেটাকে কিভাবে প্রকাশ করা হয়। তুমি যদি কখনো এরকম কিছু একটা দেখো, এরকম একটা আর যার সাথে একটা মোটা করে একটা দাগ আছে পিছে, বা এরকম মোটা করে বোল্ডেড করে লেখা এরকম একটা আর যেটা সাধারণত বইয়ে থাকে, এরকম যদি দেখো, এবং এটা হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট, এটা দ্বারা বোঝায় সকল বাস্তব সংখ্যার সেট। আমার মনে হয় এই বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, জটিল সংখ্যা, এইসব বিষয়গুলো নিয়ে আমার একটা ভিডিও করা উচিত। এবং বাস্তব সংখ্যা প্রকাশ করার আসলে অনেকগুলো উপায় আছে, তবে আমার কাছে যেটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম ঝামেলাপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে জটিল সংখ্যা বাদে সবকিছুই হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ এটা হচ্ছে জটিল সংখ্যা বাদে বা কমপ্লেক্স নাম্বার বাদে যে কোনো কিছু বা সবকিছু। তাহলে পাই হচ্ছে একটা বাস্তব সংখ্যা, ই হচ্ছে একটা বাস্তব সংখ্যা, 2 হচ্ছে বাস্তব সংখ্যা, 2 এর বর্গমূল হচ্ছে বাস্তব সংখ্যা, 3 বাস্তব সংখ্যা, -3 ও বাস্তব সংখ্যা, সবগুলোই আসলে বাস্তব সংখ্যা। কিন্তু 1 যোগ 2i এটা বাস্তব সংখ্যা না, এটা বাস্তব সংখ্যার বাইরে। অর্থাৎ জটিল সংখ্যা বাদে সবকিছু, মানে i হচ্ছে জটিল সংখ্যা, সুতরাং জটিল সংখ্যা বাদে সবকিছুই হচ্ছে বাস্তব সংখ্যা। আরেকটা বিষয় যেটা মানে গণিতের ক্ষেত্রে তুমি অনেক বেশি ব্যবহৃত হতে দেখবে সেটা হচ্ছে যে এরকম একটা আর লেখার পরে সেটার ঘাত হিসাবে একটা এন লেখা হচ্ছে ছোট করে। এখন তোমার দেখে প্রথমে মনে হতে পারে যে এটা কি জিনিস, মানে ওরা কি সকল সকল বাস্তব সংখ্যার পাওয়ার নিচ্ছে? কিন্তু এটা কিছুটা সেরকমই ব্যাপারটা। তবে এটা মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে তারা বাস্তব সংখ্যার ক্রমিক সেট নিচ্ছেন, বাস্তব সংখ্যার ক্রমিক সেট। এখন এ কথাটা দ্বারা আমি কি বোঝালাম, আমি একটা উদাহরণ করে বুঝিয়ে দিচ্ছি যে আর এন এর ব্যাপারটা কি। যদি আমার কাছে ধরো এরকম একটা R2 আছে, তো R2 মানে কি? R2 হচ্ছে এখানে বাস্তব সংখ্যার সকল সেটের তালিকা। আমি তার মাঝে একটি তালিকা এখানে তৈরি করছি। ধরো এটি একটি সংখ্যা এবং এটা আরেকটি সংখ্যা এবং এটি একটি সেট, আমি এটাকে সেটের চিহ্ন দিয়ে বোঝাই। এটাকে অনেক সময় বলা হয় টু টুপল বা দ্বিমাত্রিক। আমি তাহলে এটা লিখে দিচ্ছি, এটাকে বলা হয় টু টুপল। এবং এটার মানে আর কিছু নেই, এটার মানে হচ্ছে দুটি সংখ্যার একটি তালিকা, দুটি সংখ্যার একটি তালিকা, এটাই বোঝায় এটা দ্বারা। তাহলে R2 দ্বারা মূলত বোঝায় ক্রমিক টু টুপলের তালিকা। আমি এখানে ক্রমিক বা অর্ডার শব্দটি লিখে নিই, এটা খুব গুরুত্বপূর্ণ এটার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে অর্ডার টু টুপল এবং এটা হবে এরকম। আমি এখানে আলাদা করে এটাকে লিখে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ধরো এখানে এটা নিলাম, এটা একটা টুপল এবং এটা একটা টুপল। যখন আমি অর্ডার্ড বলছি তখন আমি বুঝাচ্ছি যে এটা এক না, এটা দুটো ভিন্ন টুপল। তাহলে এরা হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন টু টুপল এবং R2 হচ্ছে সকল টু টুপলের সেট, এমন ভাবে যে অর্থাৎ such that, এই যে আমি দাগটা দিলাম এটা দ্বারা সেটাই বোঝায়, এটা দ্বারা বোঝায় such that, এমন ভাবে যে এটা হচ্ছে সে সকল সংখ্যার। আমি এটাকে এমন ভাবে লিখবো, মানে আচ্ছা দাঁড়া, আমি এটাকে আমার মনে হয় এটা অনেক ভাবে লেখা যায়, আসলে আমি কঠিন ভাবে লিখি। কঠিন ভাবে লিখলে হবে কি তুমি সেটার সাথে খাপ খাইয়ে নিতে তোমার সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে xi, যেটা সকল বাস্তব সংখ্যার সদস্য। এই যে ছোট ছোট চিহ্নটি এখানে দিলাম, এটার মানে হচ্ছে মেম্বার অফ, অর্থাৎ সদস্য। তাহলে এই xi দ্বারা আমি কি বুঝাচ্ছি? xi দ্বারা বুঝাচ্ছি এই সবগুলো x। আচ্ছা এখানে তাহলে লিখে দিই, তাহলে এখানে লিখতে হবে এটার জন্য বা ফর, অর্থাৎ যেখানে i হচ্ছে 2 এর থেকে ছোট বা সমান এবং 1 এর থেকে বড় বা সমান, যেখানে i হচ্ছে একটি সংখ্যা। এটা আসলে আমি অনেকভাবে লিখতে পারতাম, আমি এটা খুব মানে এভাবে লেখার আসলে কোনো দরকার ছিল না, তারপর আমি তোমাদের বোঝার জন্য লিখছি। আমি এটাকে এভাবেও লিখতে পারতাম, R2 হচ্ছে সেই সকল টু টুপলের সেট x1 x2, আবারও সেই এমন ভাবে যে অর্থাৎ such that
এই x1 এবং x2 এরা উভয়ই হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য। এরা উভয়ই হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য। আমি এটাকে এভাবেও লিখতে পারতাম, এটা খুব বুঝতে সহজ হতো তোমার। এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এখানে যে আমরা পাওয়ার বা ঘাত হিসেবে এখানে যে লিখছি, সুপারস্ক্রিপ্ট আকারে যে 2টা লিখছি, এটা কেন লিখছি? মানে আমি এটাকে যেভাবে চিন্তা করি বা আমি এটাকে নিয়ে যেভাবে ভাবি সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু তোমার মানে অনেকগুলো বাস্তব সংখ্যা আছে, তাই না? মানে অসংখ্য, মানে ইনফিনিট নাম্বারস, অর্থাৎ অসংখ্য সংখ্যক বাস্তব সংখ্যা আছে এখানে, তাই না? মানে এটা বোঝার জন্য তোমাকে এটা বুঝতে হবে যে ধরো তোমার কাছে, মানে তর্কের খাতিরে ধরে নিলাম যে তোমার কাছে এনটি রিয়েল নাম্বার আছে বা এনটি বাস্তব সংখ্যা আছে, তাহলে ধরো তোমার কাছে 100টি রিয়েল নাম্বার আছে। তার মানে কি, তোমার এখানে সদস্য হওয়ার সম্ভাবনা 100টি, এখানেও সদস্য হওয়ার সম্ভাবনা 100টি। তার মানে তোমার যে অর্ডার 2 টুপলস সেটার সম্ভাবনা কত? 100 গুণ 100টি। মানে তোমার যতগুলো সম্ভাবনা তুমি শুরুতে নিয়েছিলে সেটা মানে কিছুটা, মানে এটা বর্গ করে দেওয়ার মতো হয়ে যাচ্ছে। মানে R2 এ যেহেতু সেহেতু এটা বর্গ হয়ে যাচ্ছে। মানে এটা এই জিনিসটাই মূলত এটা বোঝে, এবং এখানে মানে তোমার অসীমতার গভীরতা বোঝানোর জন্য মূলত এই জিনিসটা এভাবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এটাকে অনেকটা উচ্চতর অসীম সংখ্যক সম্ভাবনা বলা যায়। তাহলে যখন তোমাকে কেউ বলে R3 এর ব্যাপারে, তাহলে R3 কিন্তু আসলে একই জিনিস। মানে এই ক্ষেত্রে তোমার 3টি উপাদান থাকবে, বা এরকম x1 x2 x3 3টি বিন্দু থাকবে। এখন আচ্ছা ধরো বিন্দু বলার ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকতে চাই, কারণ তুমি জানো হয়তো যে আমরা এগুলোকে গ্রাফে আঁকতে পারি জিনিসগুলোকে। যেমন R2 এর বিন্দুগুলোকে আমরা মানে আমাদের কার্টেশিয়ান তলের উপর আঁকতে পারি, এবং R3 কে আমরা মানে ত্রিমাত্রিক কিছুর মধ্যে গ্রাফ করতে পারি, এবং মানে R1 এর যে কোনো কিছুকে আমরা যে কোনো লাইনের উপরেই গ্রাফ করতে পারি। তাহলে ধরো আমার কাছে এরকম একটা সংখ্যার রেখা আছে, তাহলে আমাকে যদি বলে পাই কোথায়, আমি বলবো এটা এখানে। যদি আমাকে তুমি বলো ই কোথায়, আমি বলবো এটা এখানে। যদি বলো আমাকে 1 কোথায়, বলো এই তো এটা এখানে। মানে আমরা এদেরকে গ্রাফ করব, তবে একটা জিনিস মনে রাখতে হবে, এদেরকে যে একদম মানে খুব পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে গ্রাফ করতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক, যখন আমরা R3 এর কথা বলছি তখন আসলে আমরা সে সকল সম্ভাব্যতাকে বুঝি যখন আমাদের কাছে ক্রমিকভাবে সাজানো 3টি করে সংখ্যার সেট থাকে, যেখানে সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য। এটাই মূলত আমরা বলছি। এখন আমি তোমাকে আরেকটা নতুন বিষয়ের সাথে পরিচিত করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ভেক্টরের সাথে। ভেক্টর, এর সাথে তোমাদের পদার্থবিজ্ঞানে পরিচয় হয়েছে। এখানে যেখানে একটা মান আছে এবং উভয় দিক আছে, যাকে লেখচিত্রে দেখানো যায়। আমি কিন্তু এখন মানে যখন তোমাকে আমি এ ব্যাপারে বলবো, আমি কিন্তু খুব বিমূর্ত ভাবে এটাকে বলার চেষ্টা করব। কারণ লিনিয়ার অ্যালজেব্রার অনেক সৌন্দর্যের মধ্যে একটা হচ্ছে যে এটা মানে এটা হয়তো পদার্থবিজ্ঞানে অনেক বেশি ব্যবহৃত হয়, তবে মানে এটা এমন নয় যে এটা শুধুমাত্র পদার্থবিজ্ঞানেই ব্যবহৃত হয়। মানে লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে তুমি যে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পারো। মানে এটা তোমার এই জন্যই মানে আমি মূলত চাচ্ছি যে এখন তোমাকে ভেক্টরের ধারণা সম্বন্ধে খুব বিমূর্ত থাকতে। তাহলে আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমি তোমার কাছে একটা ভেক্টরের পরিচয় দেব যেটা Rn এ অবস্থিত। আচ্ছা দাঁড়াও, আমাকে একটু সতর্ক হতে হবে, কারণ আমি এখন পর্যন্ত তোমাদেরকে Rn কি জিনিস সেটা বলিনি। আমি R2 কি R3 কি সেটা বলেছি, তবে Rn সম্বন্ধে কিছু বলিনি। তাহলে আগে Rn সম্বন্ধে বলে নেই। তাহলে Rn এটা হচ্ছে n টুপলস, মানে তোমার কাছে এখন nটি টুপল থাকবে। এখানে দেখো x1 x2 এভাবে করে পুরো xn পর্যন্ত। মানে তোমার কাছে যদি আর 100 থাকে তাহলে এখানে 100টি উপাদান থাকবে। তাহলে এখানে এটা হচ্ছে একটি ক্রমিক n টুপল বা অর্ডার্ড n টুপল, যেখানে এমন ভাবে যে xi হচ্ছে এখানের এই x গুলি, তারা সবাই বাস্তব সংখ্যার সদস্য। সুতরাং এখানে যারা আছে সবাইকে বাস্তব সংখ্যার সদস্য হতে হবে। এবং আমি বলবো যে i হচ্ছে n থেকে সমান অথবা ছোট এবং 1 থেকে সমান অথবা বড়। এটা শুধু এটাই বলছে যে x1 ও বাস্তব সংখ্যার সদস্য, x2 ও বাস্তব সংখ্যার সদস্য, xn ও বাস্তব সংখ্যার সদস্য, এবং r হচ্ছে এই সকল সম্ভাব্য n টুপলের সেট, সকল সম্ভাব্য n টুপলের সেট। তাহলে এখন প্রশ্ন হলো Rn এর একটা ভেক্টর কি? Rn এর ভেক্টর হচ্ছে এখানে মূলত এখানে আমরা যা দেখেছি সেটাই। এটাকে আমি একটা মানে সংখ্যার n টুপলের তালিকা বলি। অর্থাৎ এটা হচ্ছে একটা ক্রমিক তালিকা n বাস্তব সংখ্যার, nটি বাস্তব সংখ্যার একটি ক্রমিক তালিকা।
এবং মানে তোমার একটা ভেক্টরকে তুমি অনেক অনেক ভাবে প্রকাশ করতে পারো। এটাকে তুমি মানে এখানে আমরা যেভাবে করলাম এভাবে প্রকাশ করতে পারো। এটাকে আবার তুমি আচ্ছা আরেকটা উপায় দেখাচ্ছি তোমাকে। অর্থাৎ এটাকে মানে ধরো তুমি দ্বিমাত্রিক কোনো স্থানে সেটাকে দেখাতে যাচ্ছ, তাহলে হয়তো তুমি এভাবে দেখাতে পারো x1 x2 অনেকটা স্থানাঙ্কর মতো করে। এবং এগুলো মানে এভাবে ব্র্যাকেট দিয়ে দেখাতে পারো। এগুলো হচ্ছে আসলে বিভিন্ন উপায়, মানে একই জিনিস প্রকাশ করার ভিন্ন ভিন্ন পদ্ধতি। মানে আমরা একে মূলত যেভাবে আলোচনা করবো সেটা হচ্ছে কলাম আকারে, এবং খুব কাছাকাছি ভবিষ্যতে আমরা এটাকে সারি হিসেবেও প্রকাশ করব। তাহলে ভেক্টরকে আমি যেভাবে প্রকাশ করি বা যেভাবে আমি পছন্দ করি সেটা হচ্ছে মানে ধরো আর এন এর একটা ভেক্টরকে আমি এখানে প্রকাশ করছি, তাহলে এটা উদাহরণের মতো এরকম ভেক্টর সমান হচ্ছে v1 v2 এভাবে করে পুরো vn পর্যন্ত, যেখানে এরা সবাই হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য, মেম্বার অফ রিয়েল নাম্বারস। এবং আমি নিশ্চিত করতে চাই যে তুমি এই মানে প্রকাশ করার উপায়টাকে বুঝছো। এখানে যেগুলো আছে এরা হচ্ছে প্রত্যেকেই আমাদের ভেক্টরের এক একটি করে উপাদান। এখানে যতগুলো উপাদান আছে এরা সবাই হচ্ছে আমার ভেক্টরের এক একটি করে উপাদান। তবে আমার এখানে একটু সতর্ক হওয়া উচিত, কারণ যখন আমরা ভেক্টরের কথা বলবো তখন এটাকে এভাবে মোটা করে লেখা উচিত। এবং আমি আমার ভবিষ্যতের ভিডিওগুলোতে সবসময় এভাবে করে লিখবো না। মানে গণিত বইগুলোতে সাধারণত এভাবে করা হয়ে থাকে যে সাধারণ সংখ্যা হলে সেটাকে এভাবে মানে মোটা না করে লেখা হয়, এবং ভেক্টর হলে সেটাকে এভাবে মোটা করে লেখা হয়। আমি এখানে মূলত এখন দুটি জিনিস বা দুটি সংজ্ঞা দিব তোমাদেরকে, দুটি ভেক্টর কার্যবিধি বা ভেক্টর অপারেশনের। সেটা হচ্ছে মানে যোগ, ভেক্টর যোগ প্রথমে দিব, এবং এটা মানে অনেকভাবে এগুলোকে করা যায়, তবে আমার মনে হয় যেভাবে আমি বলছি সেটাই মানে বেশি অধিকতর প্রাকৃতিক। তাহলে এটা হচ্ছে একটা ডেফিনেশন, এবং এটা হচ্ছে মানব সৃষ্ট কিছু পদ্ধতি, যেটা মানে পরবর্তীতে দেখা গেছে খুব বেশি কার্যকর হয়ে গেছে, সুতরাং তা একে একটা সংজ্ঞার মতো বানিয়ে নিয়েছে। তাহলে আমরা চলো এখন যোগের সংজ্ঞা দেই। এখন ধরি যে আমার কাছে একটা যে কোনো একটা ভেক্টর এ আছে, ছোট হাতের এ, এবং এটা মোটা করে লেখা ভেক্টরের মতো, যেটার উপাদানগুলো হচ্ছে a1 a2 এভাবে করে পুরো এই n পর্যন্ত। এটা হচ্ছে a এর উপাদানগুলি, এবং আমি এর সাথে যোগ করতে চাই ভেক্টর বি। এটাকেও খুব মোটা করে বোল্ড করে লিখব, এবং বি এর উপাদানগুলি হচ্ছে b1 b2 এভাবে করে bn পর্যন্ত। তাহলে আমি যখন এদেরকে যোগ করা বলি তখন আমরা এদের সংশ্লিষ্ট উপাদানগুলোকে যোগ করে দিই। তাহলে এখানে হচ্ছে a, এটাকে খুব বোল্ড করে লিখব, a যোগ আমাদের ভেক্টর b, সেটা সমান হবে তৃতীয় কোনো একটা নতুন ভেক্টর। এটা সমান হবে তৃতীয় একটা নতুন ভেক্টর যেখানে আমরা তাদের সংশ্লিষ্ট উপাদানকে যোগ করে দিব। তাহলে উপাদানগুলি হচ্ছে a1 প্লাস b1 a2 প্লাস b2, এগুলো হচ্ছে সব নতুন উপাদান, এভাবে করে পুরো an প্লাস bn পর্যন্ত। এখন তোমার কাছে এটা খুব মানে বিভ্রান্তিকর মনে হতে পারে, কারণ এখানে খুব সহজ একটা জিনিস একটু বিভ্রান্তিকর মানে ভাবে বোঝাচ্ছি। এটাকে ভালো মতো বোঝাতে গেলে ধরো আমার R2 তে দুটি ভেক্টর আছে, একটা হচ্ছে 2 এবং -1, এবং এটার সাথে আমরা যোগ করব R2 এর আরেকটি ভেক্টর যেটা হচ্ছে 3 এবং 2। তাহলে যখন আমরা যোগের কথা বলি তখন আমি কি করব, আমি শুধু এই সংশ্লিষ্ট উপাদানগুলোকে যোগ করে দিব, আর কিছুই না। তাহলে 2 যোগ 3 হচ্ছে 5, এবং 2 যোগ -1 হচ্ছে 1। তাহলে এটাই হলো আমার ভেক্টর যোগের সংজ্ঞা। যাই হোক, এখন পরবর্তীতে আমি যে জিনিসটি বুঝাবো সেটা হচ্ছে একটা স্কেলার গুণিতকের ধারণাটি। স্কেলার স্কেলার গুণিতক স্কেলার গুণিতকের ধারণাটি। এবং এই স্কেলার হচ্ছে আর কিছু নেই, এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা বা সাধারণ একটা সংখ্যা, এবং যখন এটা দিয়ে আমি কোনো কিছু গুণ করি আমি সেটার মান বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমি এটার সংজ্ঞাটা আসলে কিভাবে দিতে চাচ্ছি, আমি এটা সংজ্ঞাটা এভাবে দিব যে ধরো আমার কাছে যে কোনো একটা স্কেলার আছে c, দেখো আমি কিন্তু c কে মোটা করে লিখিনি, এর সাথে আমি গুণ করব আমার যে কোনো একটা ভেক্টর a, এই আগের ভেক্টর a যেটাকে আমি মোটা করে লিখবো আবার, এবং এটা সমান হবে মানে a এর যাবতীয় উপাদানকে c দ্বারা গুণ করে দেওয়ার পরে যেটা হয় সেটা, অর্থাৎ এর উপাদানগুলো হবে এর উপাদানগুলো c দ্বারা গুণকৃত অবস্থায়। তাহলে যেখানে এর উপাদানগুলি হচ্ছে a1 a2 এভাবে করে এই n পর্যন্ত, এবং এর প্রত্যেকে c দ্বারা গুণকৃত হবে, এদের সবার সাথে c গুণ করে দিব আমরা। তাহলে দাঁড়াও এটা সংক্রান্ত একটা উদাহরণ দিই, তাহলে তোমার কাছে ধারণাটা পরিষ্কার হবে।
ধরি আমার কাছে যে কোনো একটা স্কেলার আছে -3, যে কোনো একটা সংখ্যা -3, এবং এটার সাথে আমি একটা ভেক্টর গুণ করব, যে কোনো একটা ভেক্টর, এবং ধরে নিচ্ছি ভেক্টরটা R3 তে আছে। ধরি ভেক্টরের উপাদানগুলি হচ্ছে পাই, -2 এবং 0। এবং এটা করলে বা এটার ফলাফল হবে অবশ্যই R3 তে যে কোনো একটা ভেক্টর, বা এটাকে তুমি একটা ত্রিমাত্রিক ভেক্টর হিসেবে কল্পনা করতে পারো। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি -3 পাই, তারপর -3 -2 গুণ করলে হয় 6, এবং -3 এর সাথে 0 গুণ করলে হয় 0। তাহলে এটা খুবই সহজ ছিল, মানে আমি যদিও খুব জটিল করে একটা সংজ্ঞা দিয়েছি এখানে, কিন্তু এটা বাস্তবে খুবই সহজ একটা জিনিস। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আর একটা মাত্র সংজ্ঞা দিব, এবং সেটা হচ্ছে শূন্য ভেক্টরের সংজ্ঞা, জিরো ভেক্টর। এবং শূন্য ভেক্টর মানে কিন্তু এই না যে তার শূন্যটি উপাদান আছে, তার মানে হচ্ছে যে এটা যে কোনো মাত্রায় থাকতে পারে, এটা আর এনে থাকতে পারে। তাহলে এরকম মানে এটা হচ্ছে এমন একটা ভেক্টর যার ভিতর সবগুলো হচ্ছে শূন্য, এবং এখানে যদি এটা আর এনে হয় তাহলে এটার এনটি উপাদান থাকবে, অর্থাৎ এন কম্পোনেন্টস থাকবে। আমি মোটামুটি আমার যা সংজ্ঞা দেওয়ার দরকার ছিল আমি দিয়ে দিয়েছি, এবং আমার মনে হয় এই ভিডিওর জন্য যথেষ্ট হয়েছে। মানে এটা নিয়ে তুমি এখন অনেক কিছু ভাবতে পারবে। সামনের ভিডিওতে আমি এই ভেক্টরগুলিকে কিভাবে গ্রাফ করতে হয় সেটা ব্যাপারে তোমাদের কিছু ধারণা দিব, এবং তখন হয়তো তুমি মানে দৃষ্টিগতভাবে আরেকটু ভালো মতো বুঝবে জিনিসগুলো কিরকম।